অনেক দিন আগে থেকেই আমাকে একজন ইমেল করে আসছে। আমি তার ইমেইলের উত্তরটা দিতে পারছিলাম না। যার কারণে সে আমাকে আজকে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে একটি ঘটনা বলতে অনেকভাবেই অনুরোধ করলো। আমি সেই ঘটনাটি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটি ঘুরে গেছে অনেক দিন আগের কথা। অনি নামের এক লোক আমাকে তার পরিচয়টা গোপন রেখেই আমাকে এই মেইলটি করেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সেই ঘটনার দিকে চলে যাই। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। অতি প্রকৃত কোনো এক কিছু আমাকে প্রত্যক্ষ করতে পারেনি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্ব বিশ্বাস করা খানিকটা শক্ত বটে। কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী তারা। আজ আমি আমার পরিবারের সাথে সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কিনা, তবু সেই ভয়ঙ্কর সত্যটি সকলকে অবগত করার একটি সাদৃশ্য আগ্রহ অনুভব করছি। যাই হোক, আমি আপনাকে মূল ঘটনাটি বলার চেষ্টা করছি। ঘটনাটি যখন ঘটে তখন বলতে পারি আমাদের সময়কাল ছিল 2012 সাল। 2012 সালের বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠানেই বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত করা হয়ে থাকে। সেই রেওয়াজ অনুযায়ী এটাও ওখানেই করা হয়। আমার খালামণিদের বাসা থেকে সেখানে যেতে দূরত্ব ছিল, হেঁটে যেতে প্রায় 15 মিনিট লাগতো। বিয়েতে আমি ছাড়া আমার পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিনে রাতে বিয়ের সকলেই ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সেই মিলনায়তনে গিয়ে বিয়ের আসন ও অন্যান্য ব্যবস্থা কীরকম চলছে তা পরোক্ষভাবে সবাই দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। রাতে সকলে মিলে 12টার দিকে মাইক্রোতে রওনা দিল সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনের জায়গার সাথে একটু দূরেই মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর আছে। তার আশেপাশে বড় বড় তাল গাছ ছিল। তার আশেপাশে পেছনে জায়গায় ছিল গহীন একটা জঙ্গল। এখানে ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখানে থেকে আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেল। মাইক্রো ড্রাইভারকে ছোট মামি তাকে বিদায় দিয়েছিল। বাড়ির কাছে যাওয়ার কারণে সকলে মিলেই হইচই করে এটার একটা প্ল্যান করলো। সেই প্ল্যান অনুযায়ী কাজ চলতে থাকলো। রাতে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিঃশব্দ বিরাজমান ছিল। সবাই নিচু আওয়াজে গল্প গুজবে বিভোর ছিল। খাস পুকুরের কাছাকাছি আসার পর হঠাৎ আমাকে আমার একজন কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে দেখল, তার বিশ্বাস করতে পারছিলাম না। প্রায় 7 থেকে 8 হাত দূরত্বে 13 থেকে 12 বছর বয়সী, সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত একদম বড় একটা পোশাক পরা, একই পোশাকে একই আকৃতি আরো কয়েকজন
10 থেকে 12 বছরের ছেলে তাদের দিকে থেকে পেছনে ফিরে উল্টা পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরকে কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকায় দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসায় সবাই অনেকটা চিন্তিত ছিল। এদের হঠাৎ হাঁটার ধরন দেখেও অনেকটা বিমর্ষ অবস্থায় সবাই। অনেকে আবার জমে জমে ভাবছে এরা কারা। কিছুক্ষণের মধ্যেই চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো সবাই। তারপর পেছন দিকে ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে কতগুলো লোক চোখ ভুলতে পারতেছিল না। আমার একটা খালাতো বোনে নাম অনিক, ও ছিল এখানে। সুপার ন্যাচারাল ব্যাপার বরাবরই তার কৌতূহল ছিল। ও সাহস করে পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। এতক্ষণে সেখানে কিছু ছিল তাও বোঝার কোনো উপায় ছিল না। এগুলো মানুষ হলে এত তাড়াতাড়ি স্থান ত্যাগ করতে পারত না। ও সকলেরকে এইভাবে হঠাৎ করেই দেখা দিয়ে আবার চলে যেতেও পারত না। সকলে তাড়াতাড়ি করে গাড়ির দিকে এগোতে শুরু করলো। কিন্তু তৎক্ষণাৎ সামনে ওই পুকুরের বিপরীত পারে প্রচুর ঘাস যেখানে ছিল সেখান থেকে বাতাস বইতে শুরু করলো। তাল গাছগুলো এমনভাবে নড়ছে যেন মনে হচ্ছিল ঝড় আসছে। কোনো মতে সবাই দৌড় করা শুরু করলে দৌড়াতে লাগলো। সে রাতে ভীতু স্বস্তির লোকেরা বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যরা ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলেই টের পেল অনিক ভাইয়া সাথে সেখানে নেই। ভাইয়ের বাড়ি থেকে খুঁজেও পাওয়া যাচ্ছে না তাকে। ফোন করলো, কিন্তু ওপার থেকে কোনো ফোনের উত্তর আসলো না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে এই রাস্তায় খুঁজেও পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকালে সিদ্ধান্ত নিল সকলেই কিছু একটা পদক্ষেপ নেবে। ওদিকে আমার আরেক কাজিন সিফাত ভাইয়ের বিয়ে, সে বিয়ের সব কাজের দায়িত্ব থেকে ন্যস্ত হলো। ওকে সারা রাত নিরানয়তনেই থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্দরে যেতে কথা বলা হয়েছিল। বন্দরে যাওয়ার মেইন গেটের পুলিশ টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না। তাই পুলিশি ঝামেলায় এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে যেতে হঠাৎ ছোট একটা খড়ের গাদায় পাশে একটা মানুষের দু পা দেখতে পেল সে। ভাইয়া ভয়ে ভয়ে কাছে এলো। খড়ের গাদার ভিতরে মানুষটার মুখ গুজেছিল। খড় সরিয়ে ভাইয়া দেখতে পেল যে তার জন্য মোটেও প্রশস্ত ছিল না। অনির ভাইয়ের জ্ঞান শূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাইয়া। ওকে টিপিয়ে এমনভাবে রাখা হয়েছে একদম জড়সড় হয়ে সে আছে। ভাইয়া বাসায় ফোন করলো। অনি ভাইয়াকে বাসায় নিয়ে আসার হলো। সবাই অবাক করে লক্ষ্য করলো
ওর সমস্ত শরীরের রক্ত জমাট বা কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কোনো এক নির্দয়ভাবে একে মেরেছে। কয়েক ঘন্টার পর ওর জ্ঞান আসছে। তারপরে ওকে জিজ্ঞেস করলো রাতে ওর সাথে কি ঘটনা ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর জ্বর আসছে, 5 দিন জ্বর পর নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিস হওয়ার মতো তার অবস্থা। ভাইয়া সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগে। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়ারকে এত জিজ্ঞেস করার পরেও কোনোদিন একটিবারের জন্যও সেই রাতের ঘটনায় মুখ খোলেনি সে রাতের পর রাত কিছুদিন পর পর ভাইয়ের সাথে একা একা কে যেন কথা বলতো। আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখতো আর চিৎকার চেঁচামেচি করতো। তার আচরণ ছিল অনেকটাই খারাপ। প্রথমের দিকে প্রায় একই হতো, এখন অনেকটা কমে গেছে। তবে এখনও ভাইয়া মাঝে মাঝে একা একা কথা বলে। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করলো আর কোনোদিন বিয়ে হলেও রাতে ওখানে তারা যাবে না। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন বহাল ছিল না। বিগত বছরে আমরা সবাই মামাতো বোনের বিয়েতে ওখানে গিয়েছিলাম। আর রাত 1:45 রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। আবারও সেই ভৌতিক ঘটনা, আর কখনো সেই ভৌতিক ঘটনাটি ঘটেনি। কিন্তু সেই রাতে অনি ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার আজও কোনো প্রশ্নের উত্তর বা রহস্যকে আমরা কখনো খুঁজে পাইনি।